আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছো, যাদের রুটিন চলে আসছে তোমাদের জন্য চ্যাপ্টার 8 থেকে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংকরাপসি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আরেকটি সাজেশন নিয়ে হাজির হলাম। তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে কোর্সের ডিটেলস জেনে যেতে পারবা। তো আমরা প্রথমে সাজেশনের প্রশ্নটা একটু খেয়াল করি সবাই। প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, মিস রেবেকা বা মিস রক্তি, এখানে দুইজনের নাম দেওয়ার কারণ হলো প্রশ্নটা অনেকবার বিভিন্ন বছর আসছিল, কখনো মিস রেবেকা নামে কখনো মিস রক্তি নামে আসছিল। ওয়াজ ডিক্লার্ড ব্যাংকরাপসি অন 31/12/2012, সে 31/12/2012 সালে দেউলিয়া ঘোষিত হয়। সে সাপ্লাইড ইউ দ্য ফলোইং ডাটা, সে তোমাকে নিম্নোক্ত তথ্যগুলো সরবরাহ করছে। তার ক্যাশ টাকা আছে 1000 টাকা, স্টক 25,000 ব্র্যাকেটের মধ্যে আর ব্র্যাকেটের বাইরে 30,000। এই ধরনের যদি কোনো সম্পদের টাকা ব্র্যাকেটের ভিতরে এবং ব্র্যাকেটের বাইরে দেয়, বুঝতে হবে ব্র্যাকেটেরটা হলো আদায় মূল্য, ব্র্যাকেটের বাইরেটা হলো পুস্তক মূল্য। ফার্নিচার 20,000 টাকা আদায় মূল্য আর পুস্তক মূল্য হলো 30,000 টাকা। ডেটর্স অল গুডস টাকা 20,000, অর্থাৎ ডেটর্সে যত টাকায় আছে পুরাটাই হলো আদায় করা যাবে, মানে সবগুলো ভালো দেনাদার। ড্রয়িং আছে মানে উত্তোলন 90,000 টাকা। আনসিকিউর্ড ক্রেডিটর্স, খেয়াল করো এখানে 4 ধরনের ক্রেডিটর্স আছে, তার মধ্যে আনসিকিউর্ড ক্রেডিটর্সটা দেওয়া আছে 60,000 টাকা। ক্রেডিটর্স লায়ন অন স্টক, অর্থাৎ স্টক বন্ধক রেখে 20,000 টাকা ঋণ নিছে। দেখো আমাদের স্টকের মূল্য ছিল কিন্তু 25,000 টাকা, স্টকের আদায় মূল্য 25,000, বাট স্টকের বন্ধক দিয়ে ঋণ নিছে 20,000। তার মানে আমরা যে স্টক বন্ধক রেখে ঋণ নিয়েছি সেটার দাম 25,000 আর ঋণের পরিমাণ 20,000। যেহেতু স্টকটা বড় সেজন্য এটা ফুললি সিকিউর্ড ক্রেডিটর্সে যাবে। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সের পরিমাণও দেওয়া আছে 10,000 টাকা। ক্যাপিটাল 1 লক্ষ টাকা। ট্রেডিং প্রফিট 2010 সালে আছে 10,000 টাকা অ্যান্ড ট্রেডিং লস 2011-12 সালে আছে 29,000 টাকা। এই ছিল প্রশ্নের ইনফরমেশন। কত বলছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, অর্থাৎ এখান থেকে একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে হবে। তার মধ্যে আমরা ফুললি সিকিউর্ড ক্রেডিটর্সটা একটু বের করে নিব। ক্যালকুলেশন অফ ফুললি সিকিউর্ড ক্রেডিটর্স, অ্যামাউন্ট অফ লোনের কলাম আর এটা বেল অফ সিকিউরিটির কলাম। তো ফুললি সিকিউর্ড ক্রেডিটর্স আমি আগে বুঝাই দিচ্ছি যে ক্রেডিটর্স লায়ন অন স্টক টাকা 20,000, মানে স্টক বন্ধক রেখে তারা ঋণ নিয়েছিল 20,000, বাট স্টকটার আদায় মূল্য 25,000। আমরা প্রথম ক্লাসে বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক বেসিক ক্লাস দেওয়া আছে এই চ্যাপ্টারে, সেখানে বলছি ফুললি সিকিউর্ড ক্রেডিটর্স চিনতে হলে তোমাকে যে সম্পত্তিটা বন্ধক দিয়ে ঋণ নিচ্ছে সে ঋণের পরিমাণ ছোট হবে আর সম্পত্তির বন্ধক দেওয়া সম্পত্তির পরিমাণ বড় হবে, আদায় মূল্যটা বড় হবে। তো এখানে 25,000 টাকা স্টক আদায় মূল্য, সেজন্য আর ঋণের পরিমাণ 20,000 টাকা, সেজন্য এটা ফুললি সিকিউর্ড ক্রেডিটর্স। ক্রেডিটর্স অন লায়ন অন স্টক 20,000 অ্যামাউন্ট অফ লোনে লিখলাম এবং বেল অফ সিকিউরিটিতে 25,000 লিখলাম। লেস রিসিভার ফি অ্যাট দ্য রেট অফ 4% দিয়ে সেকশন 54(3)(b) অ্যামাউন্ট অফ লোনের এখানে খালি থাকবে। এই 25,000-এর 4% আইন মোতাবেক এটা 4% ধরতে হয়। 25% যদি আমরা 25,000 টাকা যদি 4% আমরা ধরি তাহলে 1,000 টাকা হবে। এই 25,000-এর এই 4% করে দেখবা 1,000 টাকা বেরোবে। এবার 20,000 টাকা অ্যামাউন্ট অফ লোন নামবে আর সেটার বিপরীতে বন্ধকের সম্পত্তি যেটা 25,000 দিছিল রিসিভার ফি কাটার পরে আর 24,000 টাকা আছে এখনও, তার মানে 4,000 টাকা সারপ্লাস আছে। তো এখন আমরা যে কাজটা করব, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের জন্য পরবর্তী পেজে আসলাম, উপরে মিস রক্তি বা মিস রেবেকা দিলাম। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ এট December 31, 2012। বাম পাশে গ্রস লাইবিলিটিস এক্সপেক্টেড টু র্যাঙ্ক 3টা কলাম, ডান পাশে 3টা কলাম, অ্যাসেটস, বুক ভ্যালু, এস্টিমেটেড টু প্রডিউস। তো বাম পাশে প্রথমে আমরা লাইবিলিটি সেকশনটা আগে করব। এই ক্ষেত্রে লাইবিলিটিসের মধ্যে আমাদের ফুললি সিকিউর্ড ক্রেডিটর্স ছিল কিন্তু 20,000। আমরা যদি তোমাদেরকে দেখাই, এই যে ফুললি সিকিউর্ড ক্রেডিটর্সের পরিমাণ, লোনের পরিমাণ 20,000 অ্যামাউন্ট অফ লোন। তো আমরা সেখানে অ্যামাউন্ট অফ লোন গ্রস লাইবিলিটিসে বসাই দিলাম। ক্রেডিটর্স লায়ন অন স্টক, স্টকের বন্ধক মানে স্টক বন্ধক দিয়ে ঋণ নিয়েছিল 20,000 টাকা। লেস বেল অফ সিকিউরিটি 24,000, সিকিউরিটি আমাদের জমা আছে 24,000 টাকা। তো 4,000 টাকা আমাদের সারপ্লাস আছে। এই 4+4,000 টাকা পরবর্তীতে আমরা যখন সম্পদের কাজ করব তখন সম্পদের দিকে বসাই দেব, অতিরিক্ত যেটা আছে, মানে তার অতিরিক্ত আরও সম্পদ, বন্ধকি সম্পত্তি আরও 4,000 টাকা আছে, অর্থাৎ ঋণের পরিমাণ কেটে অ্যাডজাস্ট করার পরে আরও 4,000 টাকা আছে, সেটা আমরা সম্পদে বসাই দেব। 2 নম্বর হলো পার্টলি সিকিউর্ড ক্রেডিটর্স, অঙ্কের ভিতরে পার্টলি সিকিউর্ড ক্রেডিটর্স নাই সেজন্য ডট দিছি। 3 নম্বর প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স,
প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স প্রশ্নের ভিতর দেওয়া আছে, দেখো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স টাকা 10,000। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সের বাংলা অর্থ হলো অগ্রাধিকারযুক্ত পাওনাদার। তাদেরকে যত টাকাই থাকুক সম্পদের কাছ থেকে, সম্পদের দিক থেকে এনে এটা পরিশোধ করে দিতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। সেজন্য ডিডাক্ট এক্স পার কন্ট্রা, অর্থাৎ এটা আমরা যখন সম্পদের কাজ করব তখন সম্পদটাকে এই দেখতে পাচ্ছ এখানে সম্পদের এখান থেকে লাস্টে এসে আমরা এই টাকাটা কেটে দেব, ডিডাক্ট করে দেব। কার থেকে? প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স থেকে। তো 10,000 টাকা এখানেও বসছে আর এখানেও বসছে, এই 10,000 টাকাটা কিন্তু সেটা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সের 10,000। 4 নাম্বার হলো আনসিকিউরড ক্রেডিটর্স। এই আনসিকিউরড ক্রেডিটর্স প্রশ্নে কিন্তু দেওয়া আছে, দেখো এই যে আনসিকিউরড ক্রেডিটর 60,000 টাকা। আনসিকিউরড ক্রেডিটর 60,000 টাকা, সেটা দায়ের দিকে এক্সপেক্টেড টু র্যাঙ্কে বসবে আর গ্রস লাইবিলিটিসেও বসবে। গ্রস লাইবিলিটিস মানে মোট দায়। মোট দায়ের মধ্যে যতগুলো দায় থাকবে এখানে যেমন 1 নম্বরে 20,000 ছিল, 2 নম্বরে কোনো দায় ছিল না, বসা নাই, 3 নম্বরে 10,000 ছিল, 4 নম্বরে কিন্তু 60,000 টাকা বসছে। এক্সপেক্টেড টু র্যাঙ্ক বলতে যে দায়গুলো এখনও পরিশোধ করা হয়নি, এখানে শুধুমাত্র সেই দায়গুলো বসবে যে দায়গুলো পরিশোধ করা হয় নাই, অর্থাৎ আনসিকিউরড ক্রেডিটর্সটা আমরা এখনও পরিশোধ করিনি, অপরিশোধিত আছে, সেটা বসছে। এটাই যোগফল দেখাইতে হবে, 60,000 টাকা যোগফল এখানেও বসাই দিব, সম্পদের একদম শেষও 60,000 বসাই দিব। এখন এই দায় পরিশোধের জন্য কত টাকা সম্পদ আছে, কত টাকা ঘাটতি আসে সেটা বের করতে হবে সম্পদের দিকে। তো অ্যাসেটস, বুক ভ্যালু, এস্টিমেটেড টু প্রডিউস লিখলাম। আনসিকিউরড প্রপার্টি প্রথমে, মানে যে সম্পদগুলো আমরা কোনো বন্ধক দিই নাই, তার মধ্যে আমাদের ক্যাশ, আমাদের প্রশ্নের ভিতরে যদি দেখি ক্যাশ 1,000 টাকা আছে, এই ক্যাশ টাকা এটা তরল সম্পদ, ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স যেভাবে আছে সেভাবে বসে যাবে। ক্যাশ 1,000 উভয় পাশে বসে যাবে, কারণ ক্যাশ আদায় করাই আছে, এটা আলাদাভাবে আদায় করতে হয় না। এরপরে ফার্নিচার, আমরা যদি প্রশ্নে দেখি, আমরা স্টক তো সিকিউরিটি জমা দিয়েছিলাম সেজন্য এটা এখানে আসবে না, ফার্নিচারটা আসবে। ফার্নিচার 20,000 টাকা ব্র্যাকেট আছে আর 30,000 টাকা ব্র্যাকেটের বাইরে, তার মানে 30,000 হলো বুক ভ্যালু আর এস্টিমেটেড টু প্রডিউস বা আদায় মূল্য হলো 20,000। এই দুইটা বসানোর পরে তারপর বুক ডেটস, দেনাদারের মধ্যে ডেটর্স ছিল আমাদের প্রশ্নে, যদি আমরা দেখি ডেটর্স অল গুডস বলছে 20,000 টাকা, মানে সবগুলো ভালো দেনাদার, সেজন্য যা বুক ভ্যালু তা আদায় হবে, প্রডিউসের ঘরে বসবে। এখন আমরা এখান থেকে যোগ করে ফেলবো, যোগ করে বুক ভ্যালু পাইলাম 51,000 আর এস্টিমেটেড টু প্রডিউস পাইলাম 41,000। সেখান থেকে লেস করতে হবে রিসিভার ফি, রিসিভার ফি 10%। তো 10% রিসিভার ফি যদি আমরা লেস করি, কারণ নিয়ম হলো এখানে মনে রাখতে হবে আনসিকিউরড প্রপার্টি যেগুলো থাকবে সেগুলোর সম্পদের উপর 10% রিসিভার ফি পাবে, তাহলে এই 41,000 টাকার উপরেই পাবে। বাট সেখানে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স থাকলে সেটা মাইনাস করতে হবে। তো আমাদের ক্যাশ আছে 1,000 টাকা, 41,000 থেকে 1,000 মাইনাস করে যেটা আসবে সেটা 10%, সেকশন 66 মোতাবেক রিসিভার ফি কাটতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। আনসিকিউরড প্রপার্টির উপর 10% আর সিকিউরড প্রপার্টি, অর্থাৎ এই যে আমরা এখানে কিন্তু 4% কাটছিলাম, এগুলো কিন্তু সিকিউরড প্রপার্টি, বন্ধকি সম্পত্তির উপরে 4% আর বন্ধকহীন সম্পত্তির উপরে 10%। তাহলে আমরা এখন এই 41,000 থেকে 1,000 বাদ দিলে 40,000, তার 10% 4,000 টাকা। 41,000 থেকে 4,000 মাইনাস করলে 37,000 আসবে। এর সাথে অ্যাড করতে হবে সারপ্লাস ট্রান্সফার ফ্রম ফুললি সিকিউরড ক্রেডিটর্স। এই যে আমরা 1 নম্বরের মধ্যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স 4,000 টাকা বেশি ছিল, সারপ্লাস এস পার কন্ট্রা আমরা বলছিলাম এটা সম্পদের দিকে গিয়ে বসবে। এই 10% কাটার পরে যে সম্পদ থাকবে তার সাথে গিয়ে এসে এই সারপ্লাসটা, অর্থাৎ ফুললি সিকিউরড ক্রেডিটর্সের সারপ্লাসটা যোগ হবে। আবার 37,000 4,000 যোগ হয়ে 41,000 হইল। তারপরে এই যে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সের 10,000 টাকা বলছিলাম সম্পদ থেকে এনে মাইনাস করতে হবে, সেজন্য এটা সম্পদ থেকে ডিডাক্ট করতে হবে বা বাদ দিতে হবে। ডিডাক্ট এক্স পার কন্ট্রা 10,000, তাহলে থাকে 31,000। এখন আমার ঋণের পরিমাণ তো ছিল 60,000, 31,000 সম্পদ আছে মাত্র 31,000, তাহলে আমার ঘাটতি আছে কত? ঋণ পরিশোধের 29,000। 60,000 থেকে 31,000 মাইনাস করলে ডেফিসিয়েন্সি হবে, ঘাটতি বিএফ মানে ব্যালেন্সিং ফিগার 29,000 টাকা। এভাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করে তোমাকে ঘাটতির পরিমাণটা বের করতে হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 01615311232তে মেসেজ দিলে কোর্সের ডিটেলস জেনে যাবা। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।